তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল, আপনার কোন গানটা সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছিল? হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল। আপনি টপ 11 পর্যন্ত গেলেন, অনেক দূর, একটা লং একটা জার্নি। তো বন্ধুদের উৎসাহ ছিল সবচেয়ে বেশি। এবার একটু সুনীল বরুণার গল্পে আসি, যে গানটার সাথে মাহাদি ফয়সাল একদম ওতপ্রোতভাবে জড়িত। আমি অবুঝ, তুমি অরণ্য হব পাখি। তো সেই অ্যালবামেরই একটা গান সুনীল বরুণা। পাখি তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল। ওয়েলকাম টু স্পটলাইট, আপনাদের সঙ্গে আছি আমি মেহজাবিন হৃদি। তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খচিল। এই লাইনগুলো একটা সময় পুরো একটা প্রজন্মের প্রেমের ভাষা হয়ে উঠেছিল। আর আজ আমাদের সঙ্গে আছেন এই গানটার সেই কণ্ঠ, মাহাদি ফয়সাল। স্বাগতম আপনাকে স্পটলাইটে, কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার দর্শকদেরও অনেক অনেক ভালোবাসা। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গানটা যখন প্রথম প্রকাশ পেয়েছিল তখন কি আপনি ভেবেছিলেন যে এত বছর পরে এসেও মানুষ আপনাকে এই গানটা দিয়ে মনে করবে? ওইটা তো আর প্রেডিক্ট করা হয়তো বা পসিবল হয়নি, বাট না, ওইরকমভাবে আসলে অতটা বুঝতে পারিনি। চাকরি, পরিবার, গান সবকিছুই কিন্তু আপনি সামলাচ্ছেন, তাহলে সকালটা শুরু হয় কি দিয়ে? গানের রেওয়াজ দিয়ে নাকি কর্পোরেট লাইফের জন্য রেডি হওয়া? প্রথম তো আসলে ব্রাশ করা স্টার্ট করি। সেটা তো স্বাভাবিক। তো তারপরে তো সবাই যেভাবে করে সেভাবে, তবে রেয়াজ ওইভাবে করে আসলে পার্টিকুলারলি সকালেই রেয়াজ করার প্রবণতা বা ওই প্র্যাকটিসটা আমার আসলে খুব একটা যে ছোটবেলায়ও ছিল তা না। আচ্ছা, আমি যে খুব সকালে উঠে রেয়াজ করা মানুষ ওইরকম কখনোই আমি ছিলাম না। আমার রেয়াজের টাইমিংটা হয়তোবা সকালে করতে পারাটা নিঃসন্দেহে এটা ভালো, বাট ওই প্র্যাকটিসটা আমি কখনো করতে পারিনি। আমার ক্ষেত্রে হয়তো আমার টাইমিংটা একটু ডিফারেন্টই ছিল। আমার জন্য ম্যাক্সিমাম আমি যখন আমি খুব মিউজিকে ছিলাম তখনও আমার জন্য প্র্যাকটিসের টাইমটা হয়তো বা সন্ধ্যায়, বিকালে বা সন্ধ্যার পরে, ওইটাই আমার জন্য বেস্ট টাইম ছিল আর কি, আমার পছন্দের সময় ছিল। এখন So, চাকরির পাশাপাশি কখন দেওয়া হয় সময়টা? না, এখনো মিউজিকের জন্য আসলে খুব সময় যদি সেটা রাতেই দেওয়া হয় এখন, বরং এখন সন্ধ্যার চেয়ে আরও অনেক বেশি রাতে হয়তো বা সব কিছু শেষ করে তখন মিউজিকের জন্য সময়টা দেওয়া হয়, বা যে কোনো রকম প্র্যাকটিস করা বা মিউজিক নিয়ে আড্ডা মারা, কথা বলা, জানা, গল্প করা, এই তো সব রাতের দিকেই বেশি হয় আর কি। আপনি নতুন কুড়িতে অংশগ্রহণ করেছিলেন খুব অল্প করেছিলাম, বয়সে, জি। রাইট? সো তখন আপনার কোন গানটা সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছিল, বা বিচারকের কাছ থেকে আপনার মনে পড়ে যে এই গানটা খুবই পছন্দ করেছিলেন তারা? তখন তো আসলে দর্শকপ্রিয়তাটা মাপাটা আসলে ওইভাবে করে খুব ডিফিকাল্ট ছিল, বা আমি ওইরকম খুব একটা মনেও আমার নেই, বাট হ্যাঁ, মনে যেটুকু আছে বলতে পারি যে আমি তো নতুন করিতে যখন যাই, আমার বিভিন্ন রকমের গানই তো তখন আমরা করেছি। তার মধ্যে আমি নজরুল নিয়ে মূলত আসলে খুব আমার বেশি কাজ করা বা আমার শেখাটা আসলে নজরুল সঙ্গীতের প্রতি আমার ঝোঁক ছিল বেশি ছোটবেলায় যখন শেখাটা শুরু করি। তখন যে গানগুলো করতাম তার মধ্যে একটা ছিল বৃথা তুই কাহার পরে করিস অভিমান। এটা নজরুল সঙ্গীত একটা। তো আমার খুব মনে আছে যে তখন এই ধরনের নজরুল সঙ্গীত খুব চর্চা করতাম, নজরুলের গানগুলো খুব চর্চা করা হতো। তো এইটা একটা গান ছিল আমি করতাম, এবং আমার মনে আছে যে এইটা আমি সম্ভবত তখন করেছিলাম আর কি। এরপর আমি যদি ভুল না করি আপনি অংশ নিয়েছিলেন এনটিভি ক্লোজ আপ ওয়ানে, রাইট? রাইট। এখন সেটা আমি শুনেছি যে সেটা নাকি আপনার বন্ধু এবং শিক্ষকদের একটা তারা বলেছিল যে আপনি সেখানে অংশগ্রহণ করেন, এরকম মানে কিছু? সবার একটা সাপোর্ট ছিল এবং সবার জোরাজোরিতেই আসলে সেখানে যাওয়া।
এবং হ্যাঁ, মূলত বন্ধুদের উৎসাহ ছিল সবচেয়ে বেশি আর কি ওই অংশগ্রহণের অডিশনের জন্য। দিনগুলির কথা মনে পড়ে কি হ্যাঁ, হয়েছিল? অডিশনের দিনগুলো আর সেগুলো তো আসলে খুব উজ্জ্বলভাবেই মনে পড়ে সেই সময়গুলো। আমার ক্ষেত্রে যেমন আমার প্রথম অডিশন হয়েছিল তখন বিয়াম অডিটোরিয়াম। আচ্ছা, বিয়াম অডিটোরিয়ামে ফার্স্ট রাউন্ড অডিশন হয়। তো সেখান থেকে তারপরে বিয়ামেই প্রথম রাউন্ড, সেখান থেকে একটা সিলেকশনের পরে সম্ভবত আরেকটা রাউন্ড ছিল, সেটাও সম্ভবত বিয়ামেই ছিল। তারপরের যেইটা একটা শর্ট লিস্ট করে একটা হয়, সেইটা সম্ভবত আগারগাঁয়ের দিকে একটা স্টুডিও বা স্টুডিও এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেখানে অডিশনটা একটা সারাদিন ব্যাপী এবং খুব এক্সস্টিভ ছিল আর কি। সারা সকালে যে সারাদিন রাতে আমার সেকেন্ড, বিশেষ করে আমি আগারগাঁতে যখন যেই রাউন্ডটা হয়েছিল তখন আমার গান যখন আমি গাই তখন সম্ভবত রাত 3টা 3:30 এরকম একটা এত time, রাতে এত পর্যন্ত রাতে। অডিশন হ্যাঁ, হয়? হ্যাঁ, একদম পুরা ভোর পর্যন্ত অডিশন চলে আর কি। তো সেই সেইটা একটা অভিজ্ঞতা আর কি সারাক্ষণ। এবং সেই রাউন্ডে আমি যখন টিকিট পেলাম বা মানে সেই রাউন্ডটাতে উইন করলাম, এটাও একটা এক্সাইটিং মোমেন্ট ছিল। সো অবশ্যই নিঃসন্দেহে এটা বেশ মনে পড়ে উজ্জ্বলভাবেই। সেখান থেকে আপনি টপ 11 পর্যন্ত গেলেন, অনেক দূর, একটা লং একটা জার্নি। তাদের সাথে কি এখন পরিচয় আছে বা অবশ্যই কথাবার্তা অবশ্যই হয়? অবশ্যই 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 পরিচয় আছে, কথাবার্তা কেন হবে না, নিঃসন্দেহে পরিচয় সবার সাথেই হয়। বিভিন্ন অকেশনে বিভিন্ন প্রোগ্রামে হয়তো অনেকের সাথে স্পোরাডিক্যালি শোনাও হয়, দেখা হয়, কথা হয়। তো সবার সাথেই এক ধরনের যোগাযোগ আছে নিঃসন্দেহে। সেই সময়ের গানগুলো এবং সেখান থেকে আপনি যে সিলেক্টেড হয়ে টপ 11-এ গেলেন, ওই জিনিসটা কতটা জনপ্রিয়তা দিয়েছিল? না, মূলত তো আসলে আমাদের মেইন স্ট্রিমে আসার ক্ষেত্রে, মেইন স্ট্রিম মিডিয়াতে আসার ক্ষেত্রে তো আমাদের ওই প্রোগ্রামটাই মূলত সবচেয়ে বড় ভূমিকা। এবং তখন তো ক্লোজ আপ অন যেহেতু একটা খুব বড় পরিচিতি পায়, আমাদের প্রত্যেকেই তো প্রত্যেকের পরিচিতিটাই আসলে ক্লোজ সেই আপ ওয়ান থেকে আসে। এবং এইটা আমাদের জন্য তো আসলে পথ সহজ করে দেয় আমাদেরকে, আমাদের কাজ করার জন্য, ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য। তো নিঃসন্দেহে সবচেয়ে বড় এক ধরনের অ্যাচিভমেন্ট বা বলা যায়। সহায়ক হিসাবে এটা কাজ করছে আমাদের Right. পরিচিতি। এবার একটু সুনীল বরুণার গল্পে আসি, যে গানটার সাথে মাহাদি ফয়সাল একদম ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই গানটাই আপনাকে সিটিসেল অ্যাওয়ার্ডটা এনে দিয়েছিল। রাইট, সিটিসেল চ্যানেলে মিউজিক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডটা এনে দিয়েছিল। এবং ওই সময় রেডিওতে কিন্তু মানুষ অনেক এরকম বলতো যে আমরা সুনীল বরুণা গানটা শুনতে চাই, মাহাদি ভাইয়ের গানটা শুনতে চাই। ওই সময়ের অভিজ্ঞতাটা একটু জানতে চাই, কেমন লাগতো তখন এগুলো শুনে? খারাপ লাগার কোনো কারণই তো নেই, নিঃসন্দেহে খুবই ভালো লাগার অভিজ্ঞতা। গানটা তৈরির ক্ষেত্রেও আমাদের প্রথম, এটা আসলে আমার ক্লোজ আপ অন থেকে আসার পরে যখন আমাদের প্রথম অ্যালবাম তৈরি হবে, সেই আমার প্রথম অ্যালবামের গান, অ্যালবামটা গানচিল থেকে প্রকাশ পায় এবং গানচিল মিউজিক প্রডিউস করে অ্যালবামটা। প্রিন্স মাহমুদ অসম্ভব গুণী সুরকার, গীতিকার, বাংলাদেশের একজন অসাধারণ ব্যক্তিত্ব। তো ভাগ্য ভালো আমার যে আমি প্রিন্স ভাইয়ের সাথে কাজ করতে পারি। আসিফ ইকবাল, পুরো আসিফ ভাই আরেকজন বাংলাদেশের আরেক তার সাথে আপনার অনেকগুলো কাজ গুণী রয়েছে। ব্যক্তিত্ব। তো দুইজন মানুষই আসলে এই প্রজেক্টটায় যুক্ত হয়। তো নিঃসন্দেহে তো এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। তখনকার সময়ে আমি মাহাদির সাথে হয়তো বা প্রিন্স ভাই, আসিফ ভাই কাজ করবেন, আমি কাজ করব ওনাদের সাথে, এটা তো আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। তো সেই অ্যালবামেরই একটা গান সুনীল বরুণা, যেটা আপনি যেটার কথা মেনশন করলেন, যে সেটা হয়তো বা মানুষের অনেক ভালো লাগে, মানুষ এটাকে এখনো হয়তো বা পছন্দ করে, ভালো লাগে, মানুষ শোনে। ডেফিনেটলি মানুষ সেই এখনো জায়গাটা শোনে। নিঃসন্দেহে আমার আসলেই, আমি কৃতজ্ঞ, আমি গ্রেটফুল টু এভরিথিং হোয়াট আই হ্যাভ রিসিভড। আচ্ছা, আজকের আমাদের দর্শকদের জন্য এই গানটা যেন না শোনালেই নয়, আমরাও খুবই আগ্রহ নিয়ে শুনতে চাচ্ছি এই গানটা। নিঃসন্দেহে এটা তো অবশ্যই। আমি আবারও গানটার ব্যাপারে আমি বলবো যে আমি আসিফ ইকবাল এবং প্রিন্স মাহমুদ দুজনের কাছেই অসম্ভব কৃতজ্ঞ। ওনারা এতটা সুন্দর গান আমার জন্য তৈরি করেছেন এবং আমি গাইতে পেরেছি। আমি সেই জন্য আমি বেশ গ্রেটফুল অনুভব করি। তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ
হলে হব শ্রাবণ ঢল। তুমি পাহাড় হলে হব আমি সবুজ। তুমি শাসন করলে হব আমি অবুঝ। তুমি অরণ্য হব পাখি। তুমি অশ্রু হয়ে যাব আখি। তুমি বরুণা হলে হব আমি সুনীল। তুমি আকাশ হলে হব শঙ্খ চিল। তুমি নদী হলে হব আমি জল। তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল। অসাধারণ। আমরা তো এতদিন ইউটিউবে শুনেছি এবং সোশ্যাল মিডিয়াতে শুনেছি, আজকে সত্যি সামনে থেকে শুনতে পেরে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ধন্যবাদ। করোনার সময় কিন্তু একটা ক্রান্তিকালীন সময় ছিল, তখন আপনি একটা টিম নিয়ে মানুষের দর্শকদের সামনে আসেন আপনার একটি গান নিয়ে। আমি একটু জানতে চাই যে কোয়ারেন্টাইন ডেজে এই ট্র্যাকটা কিভাবে রেকর্ড হলো? ও, এইটা আসলে আমি একা না, এটা আসলে সবাই এখানে অনেকেই যুক্ত। আমার খুব কাছের বন্ধু দিদারুল, আরও কয়েকজন বন্ধু মিলে আমাদের সিদ্ধান্ত হয় যে মূলত দিদারই আমাকে নক করে যে সবাইকে ওই মুহূর্তে, আসলে ওই সময়টা তো আসলে প্রত্যেকের জন্যই তো এটা একটা ডিফিকাল্ট টাইম ছিল আর কি। তো সবাই, ও আসলে একটা কিছু সবাইকে ইউনাইট করে কিছু একটা করতে যাচ্ছিল। তখন আমরা চিন্তা করি যে ওয়াই নট মিউজিক। মিউজিক ইজ একটা খুবই ভালো একটা জায়গা, সবাইকে কানেক্ট করা যায় এবং সবাইকে অ্যাওয়্যার করা যায় সেই মুহূর্তে। এবং সবাই যেহেতু একটা আইসোলেটেড সিচুয়েশনে আছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে ওই মুহূর্তে কানেক্ট করা খুব ইজি হবে, সেই জায়গা থেকে চিন্তা করেই আসলে একটা সবাই তখন নিজের জায়গা থেকে সবাই কন্ট্রিবিউট করে একটা মিউজিক ট্র্যাক আমরা তৈরি করি, ইন্সপিরেশনাল একটা মিউজিক। এবং ওটা লিরিক্স আসিফ ভাই লিখে, অদিত সেটা মিউজিকটা টিউন করে। আর প্রায় 200-র বেশি কণ্ঠ এটার মধ্যে ইনকর্পোরেট করা হয়। এবং সেখানে নট নেসেসারিলি যে সবাই মিউজিকের লোকজন, মিউজিকের বাইরের যারা তারাও মিউজিক, সিনেমা, নাটক, স্পোর্টস, সব সেক্টর থেকে সবাই যারা আছেন প্রত্যেকে তারা তাদের ভয়েস দিয়ে কন্ট্রিবিউট করে। এবং সেটা আসলে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বা ডিজিটাল টেকনোলজি যে সমস্ত আছে সব কিছু, রেকর্ডিংটা যেটা হয়েছে সেটাও একটা ইন্টারেস্টিং। সবাই বাসা থেকে মোবাইলে ভয়েস দিয়ে সবাই পাঠিয়ে দিয়েছে, তারপর সেগুলোকে একসাথে করে কানেক্ট করে একটা ট্র্যাক তৈরি করা। বাট এই যে ওই মুহূর্তে সবাই মিলে যে একসাথে হয়ে একটা কাজ করা এবং ওই মুহূর্তে আসলে সবার জন্য যে এইটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে ওই মুহূর্তে খুব সবাইকে সাহসটা ধরে রাখা এবং একসাথে কাজ করা। তো এই আর কি, দ্যাট ইজ ইট। এর বাইরে আর কিছু না। বাট সবাই কানেক্ট করেছিল, প্রত্যেকের জায়গা থেকে সাপোর্ট করেছিল। এই এক্সপিরিয়েন্সটা নিঃসন্দেহে অত্যন্ত ভালো ছিল। দর্শকদের রেসপন্স কেমন ছিল ক্রান্তিকালীন খুবই সময়ে? খুবই তো সবাই খুব ভালোভাবেই সেটাকে খুব সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। এবং দর্শকরাও তো আসলে ওই মুহূর্তে ওটা খুব প্রয়োজনীয় ছিল সবার রাইট, জন্য। সবাই যেহেতু ঘরেই ছিল, আসলে করারও কিছু নেই সেই সময়, তো মানুষজন সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। অ্যাক্টিভ থাকে তখন ওই মুহূর্তে। রাইট। এবার আমরা একটা সেগমেন্টে যাব, সেগমেন্টের নাম হচ্ছে ফিনিশ দ্য লাইন। আমি একটা সেন্টেন্সের অর্ধেক বলবো, বাকিটা অর্ধেক আপনি বলবেন, ঠিক আছে? ওকে, আমরা যাচ্ছি। এই সময়ে মাহাদি ফয়সাল সবচেয়ে বেশি রেসপন্সিবল। ছোটবেলার একটি অভ্যাস যেটি এখনো নখ কাটি এখনো দাঁত দিয়ে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই পর্যন্ত। লার্নিং তো একটা নেভার এন্ডিং ফেজ। অনেক রকমের লার্নিং আছে আমার লাইফে, আমি খুব পছন্দ করি। এর মধ্যে এক্সপেকটেশন ইজ দ্য বিগেস্ট থিফ অফ জয়। অর্থাৎ হচ্ছে আমি এটাকে বলি আর কি, যে আনন্দ চুরি যায় প্রত্যাশার হাটে। প্রত্যাশাটা আসলে মানে এত বড় হয়ে গেলে মাঝে মধ্যে প্রত্যাশা হারিয়ে গেলে আনন্দটা জীবন থেকে হারিয়ে যায়। তো আনন্দ আসলে চুরি যায় প্রত্যাশার হাটে। এটা আমার লাইফের একটা বড় লার্নিং আমার কাছে মনে হয়। আরও অনেক ধরনের লার্নিং আছে, বাট এটা আমি খুব পছন্দ করি, এটা আমি বেশ মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি এখন আর আগের মতো।
আগের মতো আমি এখনো দুরন্তই। ভাব দেখলে বোঝা যায় না, মনে হয় যে খুব, বাট এখনো আমি আগের মতোই দুরন্ত, এবং আগের মতো দুরন্ত আমি এখনো। বাট হয়তো বা সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, বাট আমি আগের মতোই দুরন্ত। সবকিছু থেমে গেলেও আমি খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন। তো সবকিছু থেমে গেলেও আমি কোন জিনিসটা আমার লাগবেই? আমার মনে হয় যে আমার আসলে আমার পরিবার আমার জন্য জীবনের সব কিছু আর কি, যেটাকে আমার লাগবেই আর কি। উইদাউট ফ্যামিলি আমি আসলে খুব ডিফিকাল্ট আমার জন্য সম্ভব না হয়তো বা। আমি খুব ফ্যামিলি সেন্ট্রিক। আমাকে সবচেয়ে বেশি শক্তি দেয় আমার ফ্যামিলি। খুব কম মানুষ জানে যে আমি আসলে খুব ফান লাভিং। এটা অনেকেই হয়তো বা জানে না। আপনাকে কি আমি মানুষ গম্ভীর মনে করে? মনে করে হয়তো বা, কিন্তু আমি আসলে কিন্তু খুবই, এই জন্যই বললাম খুব কম মানুষ জানে আমি ভয়ঙ্কর ফান লাভিং। আমি খুব মজা করতে পছন্দ করি। আচ্ছা, আমাদের ফিনিশ দ্য লাইন সেগমেন্ট ছিল এই পর্যন্তই। ধন্যবাদ, আমরা অনেক কিছুই জানতে পারলাম। Thank you. এবার একটু দ্বৈত গানের প্রসঙ্গে আসি। আপনি এলিটা করিমের সঙ্গে অনেকগুলো দ্বৈত গান গেয়েছেন, এবং আমি একটু জানতে চাই যে এই গানের শুরুটা আসলে কিভাবে হলো, কে প্রথম প্রপোজাল নিয়ে গিয়েছিল এবং প্ল্যানিংটা কিভাবে হয়েছিল? এইটার পুরো আমি বলবো যে রেসিপিটা, এটা পুরোটা কুক করছে আসিফ ভাই। আচ্ছা। এইটা আসিফ ইকবাল উনি আসলে প্ল্যান করে, আসিফ ভাই প্ল্যান করে তখন যে এরকম একটা প্রজেক্ট করবে যেখানে আমি থাকবো, অদিত থাকবে, এলিটা থাকবে। আসিফ ভাইয়ের কিছু গান ছিল যে গানগুলো একটু ডিফারেন্ট ফরম্যাটে ছিল। ডিফারেন্ট ফরম্যাট না ঠিক আমি বলবো, তখন গানের সাথে কিছু কবিতাও ছিল, কিছু রিসাইটেশনের বিষয় ছিল, সেগুলো খুব তো সেই জায়গা থেকে ভাইয়া এই প্রজেক্টটাকেই ঠিক প্রজেক্টটার যে প্রত্যেকটা গান কিন্তু আসলে খুব ইন্টারলিঙ্কড আমি বলবো আমি পুরো প্রজেক্টটাই আর কি। গান, তার সাথে কবিতা, এবং যে ভাবনা থেকে পুরো সবগুলো গান করা। তো এইটা সেই ভাবনার জায়গাটা শুরু হয় আসলে আসিফ ভাই প্রথম শুরু করেন। উনি এই চিন্তাটা মাথায় আনেন এবং উনি আমাদেরকে কানেক্ট করেন, একসাথে করেন, এবং এই তো সেখান থেকেই শুরু মূলত। সেভাবে করেই আসলে সেখান থেকে আমাদের তিনজনের একসাথে কাজ করা। এই দ্বৈত গানের মধ্যে আপনার কোন গানটি সবচেয়ে বেশি পছন্দ? প্রত্যেকটা গানই তো অসম্ভব পছন্দের। এর মধ্যে প্রত্যেকটা গানই খুবই ভালো আমার কাছে পছন্দের। তার মধ্যে আসলে আমার ইন্ডিভিজুয়ালি বলা ডিফিকাল্ট। প্রত্যেকটা গানই যেহেতু আমি করেছি, তার মধ্যে আসলে যে কোনটা ভালো এটা ডিফিকাল্ট। তারপরে আমি বলবো যে স্পেশাল যদি আমি বলি, আমার কাছে ভোরের শিশির গানটা আমার খুব পছন্দ, আমার নিজের খুব ভালো লাগে আর কি। সো ভোরের শিশির ইজ ওয়ান অফ দেম। ভোরের শিশির গানের দুইটা লাইন আমরা একটু শুনতে চাই। আমি ভোরের শিশির হয়ে যদি কোনোদিন হারিয়ে যাই, আমি এই পৃথিবী হতে যদি কোনোদিন মুছে যাই, আমি ভোরের শিশির হয়ে যদি কোনোদিন হারিয়ে যাই, আমি এই পৃথিবী হতে যদি কোনোদিন মুছে যাই, তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে চলে যাবে দূরে অন্য কোথাও? খুবই সুন্দর, এবং আপনার সঙ্গে এলিটা করিমের অনেকগুলো গানই আমরা শুনেছি, তার মধ্যে এটা সত্যি একটি চমৎকার একটি, শুনেও ভালো লাগলো। আমরা শুনেছি যে নজরুল সঙ্গীতের প্রতি আপনার একটি আলাদা অনুরাগ রয়েছে। সো নজরুল সঙ্গীত নিয়ে কি কি প্ল্যান আছে আপনার, বা কোনো এইসব নিয়ে? নজরুল সঙ্গীত নিয়ে এখন অনেক কাজ হচ্ছে বাংলাদেশে। নজরুল সঙ্গীত নিয়ে তো সত্যিকার কথায় আমি নজরুল সঙ্গীত, যেহেতু আমার ছোটবেলায় আমার শেখারটা শুরু নজরুল সঙ্গীত দিয়ে, তো স্বাভাবিকভাবেই আমার এক ধরনের ভালো লাগার জায়গা তৈরি হয়ে আছে ওই নজরুল সঙ্গীতকে ঘিরে। এবং এইটা আমি অনেকটা মনে করি আমার দায়িত্বের মধ্যেও পড়ে নজরুল সঙ্গীত। আমার অ্যাটলিস্ট একটা দুটো নজরুল সঙ্গীত আমার করা উচিত, আমি মনে করি। এটা আমার ব্যক্তিগতভাবে আমি ফিল করি। এবং যেহেতু আমার একটা ভালো লাগার স্পেস তৈরি হয়ে আছে নজরুল সঙ্গীতকে ঘিরে, সেই জায়গা থেকে নিঃসন্দেহে একটা ভাবনা আছে করার, জাস্ট এক্সিকিউট করার জন্য হয়তোবা অপেক্ষা করছি। খুব শিগগিরই হয়তোবা কিছু একটা করব নজরুল সঙ্গীত নিয়ে। নজরুল সঙ্গীতের তো অনেকগুলো ধারা আছে, যে বিরহ আছে, রোম্যান্টিক আছে, বিভিন্ন রকমের সঙ্গীত আমরা নজরুল সঙ্গীতে পাই।
সো আপনার ফেভারিট জনরা কোনটা? জনরা তো আসলে অনেকখানি মুড বেসড, হ্যাঁ, যখন যেই মুডের বিভিন্ন সব মানে ইমোশনাল প্রত্যেকটা পার্সপেক্টিভই তো আসলে ইম্পর্টেন্ট। এখন কোনটা ভালো এখন বিরহ একটা মুহূর্তে ওইটার, এবং বিরহ ওই জনরার অনেক গান আছে যেগুলো আমার খুব ভালো লাগে হয়তো বা আমি পছন্দ করি, আবার প্রেমের গানও অনেক ধরনের আছে যেগুলো হয়তো বা পছন্দ করি। প্রত্যেক জনরারই অনেক সুন্দর সুন্দর গান আছে আমার পছন্দের। আপনার পছন্দের একটা শুনতে চাই যদি। বসি মোর জানালা পাশে, কেন বুক ভাঙা নিরাশে, বসি মোর জানালা পাশে, কেন বুক ভাঙা নিরাশে, যাও ঘুম ভাঙায় নীতি, যাও ঘুম ভাঙায় নীতি, সকরুণ সুরে ডাকি কি সুরে, তুমি গান শোনালে ভিনদেশি পাখি কি সুরে। অসাধারণ, আপনার কণ্ঠে নজরুল সঙ্গীত সত্যিই শুনতে খুবই অসাধারণ লাগলো। এবার একটু মৌলিক গান নিয়ে কথা বলি, যে আপনার মৌলিক গানগুলো যখন আসে আপনি নিজেই লিখেন? না 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 না, আমি গান কখনো এখনো পর্যন্ত কখনো গান লিখিনি, বা কখনো মাথায় আসে না যে গানটা এরকম কিছু ওয়ার্ডস? লেখার ক্ষেত্রে হয়তো বা আমি চেষ্টা করেছি, বাট মনে হয়েছে কিছু হয়নি, এই জন্য কখনো এখনো পর্যন্ত সেভাবে করে অ্যাটেম্প্ট নিয়েছি, বাট আমার মনে হয়েছে, নিজেরই মনে হয়েছে যে আসলে কিছু হয়নি, গার্বেজ। এরকম মনে হয়? হ্যাঁ, অফকোর্স অফকোর্স অফকোর্স, অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। আচ্ছা, গান লিখতে গেলে বা কোনো গানে সুর দিতে গেলে যে ওই গানের সুরটা চেঞ্জ হয়ে যায়, এরকম হয় যে না এটা আমি যেভাবে গাচ্ছি এটা এভাবে হচ্ছে না, সুরটাই চেঞ্জ করে দেই? এই ধরনের টুকটাক জিনিসপত্র চলে, মানে আমি টুকটাক বলতে ধরেন ইভেন ওয়ার্ডিং কিছু চেঞ্জ করা ফর কনভেনিয়েন্স, ইভেন টিউনের ক্ষেত্রেও কিছু হয়তো বা অ্যাডজাস্টমেন্ট, যখন গাওয়া হয় তখন যখন সেটা গাওয়া বোঝা হয় যায়। তখন হয়তো বা কিছুটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হতে পারে, হয়, সেগুলো হয়ে থাকে, সেগুলো খুবই নর্মাল ফেনোমেনা। আপনার যেমন একটা গান আছে যেটা খুব ফেভারিট দর্শকের, যে তুমি মেঘ হয়ে কাঁদো। মেঘ হয়ে কাঁদো বলো, এটাও আমার প্রথম অ্যালবামের একটা গান। হ্যাঁ, ডেফিনেটলি এটাও অনেকের খুবই পছন্দের গান, আমারও ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটা গান, মেঘ হয়ে কাঁদো বলে। এই গানটার পেছনের গল্পটা কি, কিভাবে? এই গানটাও আসলে এটা ভাইয়া আসিফ ভাইয়ের, আসিফ ইকবালের লেখা গান, প্রিন্স মাহমুদ টিউন করেছেন। ভাইয়া একটা সময় বাইরে ছিলেন কাজের সুবাদে, তো সেই মুহূর্তে গানটাও নাকি উনি লিখেছেন, ওনার লেখা গানটা ওই মুহূর্তে বাইরে থাকা অবস্থায় কাজের সুবাদে তখন বাইরে থেকে উনি গানটা লেখায়, এবং এই গানটাও হয়তো বা আমার চেয়ে খুব ভালো বলতে পারবেন আসিফ ভাই, কারণ গানটা লিখেছেন উনি, এবং আমি যতটুকু জানি ভাইয়া গানটা লিখেছেন ভাবিকে ডেডিকেট করেই আর কি। আপনি যখন গেয়েছেন তখন কাকে ডেডিকেট করে? না, আমি তো গেয়েছি আসলে ফর বোথ অফ দেম আর কি, তাদের দুজনের জন্য এবং আমার অডিয়েন্সের জন্য, তো এই আর কি, খুবই একটা সুন্দর। আচ্ছা, এমন কোনো গান আছে যেটা আপনি আমাদের ভাবিকে ডেডিকেট করে গিয়েছেন? ওইভাবে করে আসলে পার্টিকুলারলি আসলে ওইভাবে করে কখনো চিন্তা করে করা হয়নি আসলে, যখন গান করেছি তখন গানটা যাতে ভালো হয় সেদিকেই কনসেন্ট্রেশন ছিল। ডেডিকেট তো কারো, প্রত্যেকের জন্য, সবার জন্যই, যারা গান শুনছেন আমার অডিয়েন্স সবার জন্য, কারো একার জন্য আলাদা করে। আচ্ছা, আজকে যেহেতু কোনো চাপ নেই, আজকে আমাদের ভাবির জন্য, আমাদের ভাবিকে ডেডিকেট করে এই গানটা একটু শুনিয়ে দিন আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে, এই যে তুমি মেঘ হয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেঘ হয়ে কাঁদো বলে, অফকোর্স অফকোর্স অফকোর্স, হ্যাঁ এটা ভালো বলেছেন, এটা খারাপ না বলা, মানে এবং তাকে অবশ্যই আপনি এপিসোডটা দেখাবেন যে তোমার জন্য আমি এটা গেয়েছি। বিরহ তুমি হলে ব্যথা হয়ে থাকি, তুমি ছাড়া আমি বলে তোমাকেই খুঁজি, বিরহ তুমি হলে ব্যথা হয়ে বাজি, তুমি ছাড়া আমি বলে তোমাকেই খুঁজি, কাছে দূরে যাই থাকি, কথোপকথনে থাকি, হৃদয় গহনে গানে গানে পাশাপাশি, মেঘে হয়ে কাঁদো বলে আমি শ্রাবণে ভাসি, এরই নাম প্রেম প্রিয়।
ভালোবাসাবাসি। চমৎকার, খুবই চমৎকার, গানটি শুনতে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ, এবং আমার অনুরোধটি রাখার জন্য খুবই ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার একটু চাকরি জীবনে আসি, যে গান থেকে কর্পোরেট লাইফে চলে আসলেন, এইটা কিভাবে ম্যানেজ করছেন, কিভাবে হলো? প্রত্যেকেই তো আসলে মানে আমি কেন অনেকেই তো সবাই আম, আসলে আলাদা করার কিছু নাই, মানুষ প্রত্যেকেই তো কাজ করছে। মিউজিক আমার ভালোবাসার জায়গা, গান করতে আমি ভালোবাসি। তো ভালোবাসার টানে আসলে সময়টা খুব একটা যে ডিফিকাল্ট কিছু বা তা না, তবে হ্যাঁ নিঃসন্দেহে হ্যাঁ চাপ তো থাকেই, চাপের জন্য হয়তো বা তুলনামূলকভাবে সময়টা কমই দেয়া হয়। আচ্ছা, এবং যেহেতু আবার প্রথমেই বললাম যে মিউজিক আমার জন্য একটা প্রশান্তির জায়গা, একটা ভালোবাসার জায়গা, তো মিউজিক আমার এক ধরনের মানসিক চাপ কমাতে বরং সাহায্যই করে। আচ্ছা, চাকরির পাশাপাশি এখন নিশ্চয়ই গান নিয়েও কিছু প্ল্যানিংস আছে, রাইট? এই মুহূর্তে কি ভাবছেন এবং অবশ্যই, সামনে কি অবশ্যই। আসছে? ভাবনা তো থাকেই, হয়তোবা ভাবনা যেটা আপনি বললেন যে গান নিয়ে অবশ্যই ভাবনা আছে, নতুন গান করার। হ্যাঁ কিছুটা হয়তোবা চাপের কারণে সেই সঠিক সময়ে যেটা ভেবেছি যে করব, বা গত বছর একটা মিউজিক করার কথা ছিল, হয়তোবা ডিসেম্বরেই ভেবেছিলাম শেষ করব, কিন্তু শেষ করা হয়নি সেটা। তো সেটা একটু ডিলে এটা কি হয়ে কাজের যায়, প্রেশারের জন্য একটু হয়? কাজের চাপের জন্য। সেটা তো একটা স্বাভাবিক কারণে, বিভিন্ন কারণেই, নানাবিধ ব্যস্ততার কারণে হয়তোবা সেটা একটু একটু বিলম্বিত হয়েছে, এই আর কি, তেমন কিছু না, হয়তোবা আগামী 2-3 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো আর কি। তাহলে ভক্তরা শিল্পী মাহাদিকে এইগুলাতেই কাজের মধ্যে আবার ফিরে অবশ্যই হয়তোবা পাচ্ছে। ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে একটু কম থাকবে, কিন্তু তার মানে এই না যে করছি না, একটু হয়তোবা দেরি হচ্ছে, করব। আচ্ছা, আপনি তো নিজে একজন সঙ্গীত শিল্পী, তবে আপনার পছন্দের সঙ্গীত শিল্পী কে? অনেকেই অসাধারণ অসাধারণ শিল্পী আমাদের দেশে, সবাই এখন আমি এই মনে করি। এখন জেনারেশনের মধ্যে কাকে ভালো লাগে? প্রত্যেককেই তো আমার ভালো লাগার শিল্পী, কাকে বাদ দিব? প্রীতম, অদিত, আমাদের ইমরান, আমাদের মাতিম অসাধারণ গান করতেছে, সবাই তো। আমি তো মানে এই মুহূর্তে আপনি যেহেতু বললেন, আমি এই মুহূর্তে আমি একেবারেই বায়াস না, বরং আমি একটা জিনিস প্রিচ করার চেষ্টা করি, সবসময় বলি একটা জিনিস আমি ছোটবেলা থেকে দেখে আসছি, যে অনেকেই বলার চেষ্টা করে যে আগে ভালো হতো, এখন কিছু হচ্ছে না। এটা আমি দেখেছি, এটা একটা ডিজিজের মতো, এটা অনেকের মধ্যেই এটা স্প্রেড আউট হয়। বলে যে আমার সময়, আমার বাবাকেও দেখেছি, উনি বলতো ওনাদের সময় খুব ভালো গান হয়, পরে আর কিছু হচ্ছে না। বা আমি আসলে খুব কনসাসলি এটা থেকে একটু বেরোয়ার চেষ্টা করি আর কি। আমার কাছে মনে হয় যে এইটা আমরা আসলে সবসময় আমাদের পেছনের সময় দ্বারা সবসময় আমরা আটকে থাকার চেষ্টা করি হয়তো বা। আমি তো বিশ্বাস করি যে বরং এখন অনেক ভালো হচ্ছে আগের চেয়ে, আমি খুবই আশাবাদী। এবং আসলেই আমি মনে করি যে সত্যিকার কথা এখন যা হচ্ছে, যারা মিউজিক করছেন, অনেক ধরনের টেকনোলজির যেই এখানে ইনভলভমেন্ট হচ্ছে, এইটাকে আবার অনেকেই হয়তো বা মনে করেন যে না, আমাদের অরিজিনাল মিউজিক থেকে আমরা হারিয়ে যাচ্ছি হয়তো। এটা একটা ডিবেট আসলে, ডেফিনেটলি এটা নিয়ে এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমি মনে করি যে লার্নিংয়ের অনেক অপরচুনিটি তৈরি হচ্ছে, মিউজিক মোর সায়েন্টিফিক হচ্ছে, এখানে অনেক ধরনের টেকনোলজির যে ব্যবহার, সেগুলো দিয়ে মানুষ চেষ্টা করতেছে এটাকে আরও ইমপ্রুভ করার। আমি মনে করি সেটা নিঃসন্দেহে ভালো, খারাপ না। আপনার সময় ক্লোজ আপ ওয়ানের আপনার পছন্দের কে ছিলেন? আমার পছন্দের তো আমি বাদে সবাই ছিলেন। কেন নিজেকে পছন্দ করতেন না? আমাকে আমার কাছে মনে হইতো যে আমি বাদে সবাই ভালো গান করে। আমি কিভাবে এসে পড়লাম আর কি, এই তো। আচ্ছা, গল্প করতে করতে আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আমাদেরকে বিদায় না নিলেই নয়, এবং আপনার সাথে কথা বলে, আপনার সঙ্গে আড্ডা দিয়ে সত্যি খুবই ভালো লাগলো। আমরা সুন্দর সুন্দর অনেকগুলো গান শুনলাম এবং আপনার অনেক গল্প শুনলাম। আমারও খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং বাংলা নিউজ 24-এর .com-এর এই এনভায়রনমেন্ট সেট আপ, আপনাদের সব কিছু আমার খুব ভালো লাগলো, এবং বাংলা নিউজ 24.com-এর যারা দর্শক আছেন তাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা থাকলো। থ্যাংক ইউ সো মাচ। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, তবে তার আগে আমরা আপনার কণ্ঠের শেষ একটা গান শুনতে চাই, যেটা আমাদের দর্শকদের জন্য আপনি ডেডিকেট করবেন। কেন যে এতটা ভালোবাসে মন, বুঝি না কারণ, মানে না কোনো কারণ,
কেন যে কেন যে এতটা ভালোবাসে মন, বুঝি না কারণ, মানে না কোনো শাসন। কেন যে ভুলে থাকা হয় না, পারি না, বুঝি না, জানি না, পথ চেয়ে আজও আছি দাঁড়িয়ে। কেউ বোঝে তো কেউ বোঝে না, কেউ মানে তো কেউ মানে না, কেউ শোনে তো কেউ শোনে না, কেউ থাকে আর কেউ থাকে না। অসাধারণ। Thank you. থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতগুলো সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। আর সত্যি বলতে হয় যে বিদায় নিতে ইচ্ছা করছে না, কিন্তু নিতেই হয়, এবং আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার অনেক সময় হয়েছে, আমাদের বিদায় নিতে হবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের অতিথির গল্প আর গান আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে। টিল দেন, স্টে টিউনড উইথ বাংলা নিউজ 24।